ওকে, কালকের ক্লাসে আমরা এই যে তোমার সমাধানকৃত সমস্যা সলভ করতেছিলাম। তো এটা হচ্ছে যে তোমার সমাধানকৃত সমস্যা 2.25। এটা রাজশাহী বোর্ড 2017 সালে আসছিল, গ নাম্বার অথবা ঘ নাম্বার। তো কাহিনী আছে কি, যে প্রশ্নটা আসলে করছে কি, যে কোনো একটা মৌলের যোজ্যতা স্তরের মানে শেষ স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে যে শেষ স্তরটার ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কত, NS2 NP4, অর্থাৎ n এর মান হচ্ছে কত, 2 যদি এখানে বসায় দাও তাহলে 2s2 2p4। হ্যাঁ, এখনও তুমি ওই মৌলটা এক্সাক্ট জানো না, তবে তুমি তোমাকে ওই মৌলের শেষ কক্ষপথের হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস দিয়ে রাখছে। তার মানে এখানে তোমাকে প্রথম কাজ হচ্ছে মৌলটাকে খুঁজে বের করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে মৌলটির ক্ষেত্রে হুন্ডের নীতি প্রয়োগ হয়েছে কিনা, মৌলটির ক্ষেত্রে কি হয়েছে কিনা, হুন্ডের নীতি প্রয়োগ হয়েছে কিনা। আচ্ছা, সবার প্রথম কাজ হচ্ছে কি মৌলটা খুঁজে বের করা। মৌলটা কি, দেখো NS2 NP4, এর মান কত 2। তার মানে জিনিসটা হচ্ছে কত, যে 2s2 2p4, ঠিক আছে। 2s2, আচ্ছা 2p4টা উপরের দিকে হবে, হ্যাঁ 2s2 2p4 এরকম। তো তাহলে সামনের দিকে কি আছে, সামনের দিকে অবশ্যই প্রথম কক্ষপথ আছে, তাই না। তাহলে সামনের দিকে আর একটা কক্ষপথই আছে থাকতে পারে, সেটা হচ্ছে কত 1। তাহলে 1 এর ক্ষেত্রে 1s2ই আছে, 1s2 ব্যতীত আর অন্য কিছু নেই। তাহলে আমি হিসাব করে দেখলাম যে ওই মৌলটা হচ্ছে কি 1s2 2s2 2p4। তাহলে মোট কয়টা ইলেকট্রন আছে হিসাব করো। এখানে ইলেকট্রন আছে 4 2 6 2 8টা। তার মানে এটা অবশ্যই হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। তাহলে মৌলটা হচ্ছে কি, আমি এটা দেখে বুঝতে পারলাম যে আমার মৌলটা হচ্ছে কি অক্সিজেন। ওকে, ভালো কথা, কোনো সমস্যা নেই। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে হুন্ডের নিয়ম মেনে চলে কিনা ইলেকট্রন বিন্যাসটা। আসলে আমি যে ইলেকট্রন বিন্যাসটা লিখছি এটা হুন্ডের নিয়ম মেনে চলে না কিনা। তো হুন্ডের নিয়মটা কী ছিল আসলে, তোমার মনে আছে কিনা। দেখো হুন্ডের নিয়মটা ছিল এইরকম, ঠিক আছে। হুন্ডের নীতিটা ছিল এইরকম যে একই শক্তি সম্পন্ন অর্থাৎ শক্তি একই থাকতে হবে বিভিন্ন অরবিটালে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে হুন্ডের নীতি, বিজোড় ইলেকট্রন থাকবে। এটা ছিল হুন্ডের নীতি। হ্যাঁ, তো এখন আমাকে ইলেকট্রন বিন্যাসটাকে আসলে চেক করে দেখতে হবে যে এটা হচ্ছে যে শেষ যে অরবিটালগুলো আছে, উপশক্তি স্তর আছে, যে উপশক্তি স্তরে কি যে অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলোতে সবচেয়ে তোমার বিজোড় ইলেকট্রন আছে কি না সেটা তোমাকে চেক করতে হবে। তো এর জন্য কি করবা, যে একটু অরবিটাল পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস কি বের করে নিবা, যে অরবিটাল পদ্ধতিতে কিছুই না, আগেরটার মতোই অরবিটাল পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস। তো অরবিটাল পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস যদি করো তাহলে তুমি পাবা ওই আগের মতোই। অরবিটালগুলো তোমার খালি ভাগ করতে হবে। 1s এর মধ্যে তো ওই একটাই অরবিটাল, ওইটাই উপশক্তি স্তর, ওইটাই অরবিটাল, তুমি তো জানো 1s2। 2s2 এর মধ্যে ওইটাই উপশক্তি স্তর, ওইটাই কি অরবিটাল, এটা নিয়েও কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো যে 2p-তে কিন্তু হচ্ছে যে কি কয়টা অরবিটাল থাকবে। 2p এটা হচ্ছে কি উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে, 3টা অরবিটাল আছে। কি অরবিটাল, যে 2px, ঠিক আছে, 2py আর কত 2pz। এখন পিতে ইলেকট্রন আছে মোট কয়টা, পিতে ইলেকট্রন আছে মোট 4টা। 4টার মধ্যে কি হবে, এইখানে একটা প্রথমে ঢুকবে, তারপরে এখানে একটা ঢুকবে, তারপরে এখানে 3টা গেল, তারপরে আবার একটা 4 নাম্বার ইলেকট্রনটা কোথায় আসবে, এইখানে আসবে। তার মানে 2px2 2py1 2p1, এই যে 4টা ইলেকট্রন এইভাবে বিন্যস্ত হলো। তো এই জিনিসটাকে আমি যদি বক্স পদ্ধতিতে দেখাই, কি পদ্ধতিতে, বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে কি হয়। এস এর জন্য মনে করো তোমার একটা বক্স, তো একটা বক্সে ইলেকট্রন দুইটা, একটা বিপরীত আকারে থাকবে মনে করো, ঠিক আছে। এই 2s এর জন্য মনে করো দেখো যে দুইটা ইলেকট্রন আছে, বিপরীতমুখী থাকবে। এখন পি এর জন্য তোমার বক্স কয়টা বলো তো, পি এর জন্য তুমি জানো বক্স হচ্ছে 3টা।
একটা, দুইটা, তিনটা বক্স। তো এই বক্সে ইলেকট্রন আছে 4টা। তো 4টা ইলেকট্রন কী করবে? প্রথমে এইখানে একটা ঢুকলো, এখানে একটা ঢুকলো, এখানে একটা ঢুকলো, 3টে সর্বোচ্চ বিজোড় অবস্থায় ঢুকলো। ঢোকার পর কী হলো? 4 নাম্বার যে ইলেকট্রনটা আছে সেটা আবার প্রথম ইয়েতে আসলো, ঠিক আছে? আবার ইয়েতে আসলো। তার মানে দেখো তো এখানে যে 4টা ইলেকট্রন আছে, এই 4টা ইলেকট্রন সবচেয়ে বিজোড় অবস্থায় আছে না? এটা কিন্তু সব থেকে বিজোড় অবস্থা। এর বেশি বিজোড় অবস্থা কিন্তু কখনোই তুমি তৈরি করতে পারবে না। তুমি যদি এরকম করে চিন্তা করো যে তোমার কাছে 3টা ঘর আছে, তুমি এইখানে 2টা দিয়ে দিলে, এখানে 2টা, এখানে 2টা, 4টা, এরকম করে কি কখনো আছে যে 2px2 2py2 আছে? না, এরকম কখনো নেই। তার মানে সর্বাধিক কী অবস্থায় আছে? সর্বাধিক বিজোড় অবস্থায় আছে। তো যেহেতু সর্বাধিক বিজোড় অবস্থায় ইলেকট্রনগুলো আছে, তার মানে হচ্ছে কি, এই যে তোমার যে মৌলটার কথা বলছে, অক্সিজেনের কথা বলছে, অক্সিজেন হচ্ছে কিসের নিয়ম মেনে চলে? হুন্ডের নিয়ম মেনে চলে, সোজা কথা। এটা হচ্ছে তোমার প্রশ্নের ব্যাখ্যা, ঠিক আছে? এইভাবে তুমি ব্যাখ্যাটা তোমার বই দেখে সাজা লিখে ফেলবো। আমি মেইন থিমটা বললাম। আচ্ছা, এবার আমরা সলভ করব। সমাধানকৃত সমস্যা হচ্ছে কত? যে 2.26, ঠিক আছে? 2.26। ওকে, আচ্ছা, এই প্রশ্নের কাহিনী কি আসলে? প্রশ্নটা দুইভাবে থাকতে পারে। প্রথমভাবে দেখো কি, যে কোনো একটি মৌলের সর্বশেষ 2টি শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস তোমাকে দিয়ে দিছে, মানে পুরোটার ইলেকট্রন বিন্যাস দেয়নি, শেষের অংশটুকুর ইলেকট্রন বিন্যাস দিয়ে দিয়েছে, যে n-1 s2, n-1 p6, n-1 d0, আর হচ্ছে ns1, ঠিক আছে? এবং এখানে n এর মান কত দিয়ে দিছে? 4। তাহলে মৌলটা তোমাকে সবার প্রথমে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এইটুকু অংশ দিয়ে কি আমাকে মৌলটা চিনতে হবে। এবং আমাকে বলছে মৌলটিতে ডি অরবিটালগুলো খালি থাকার কারণ ব্যাখ্যা করো, ঠিক আছে? এই যে এখানে দেখো যে n-1 d0, অর্থাৎ ডি অরবিটালটা কি আছে? খালি হয়ে আছে। তো এই খালি হয়ে তারপর কেন হচ্ছে যে তোমার ns1 অরবিটালে ইলেকট্রন গেল, এটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। সেম প্রশ্ন আরেকভাবে থাকতে পারে, যে পটাশিয়াম 19 এর সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটাল খালি রেখে 4s অরবিটালে যায় কেন, ব্যাখ্যা করো। ওই উপরের জিনিস আর নিচের জিনিস একই, জাস্ট নিচের জিনিসটাতে তোমাকে মৌলটার নাম বলে দিছে, আর উপরের জিনিসটাতে মৌলটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো আমি উপরের প্রশ্নটাকে বেসিস করেই হচ্ছে যে প্রবলেম সলভ করার চেষ্টা করি। এটা হচ্ছে তোমার কোন বোর্ডে জানি আসছিল? দাঁড়াও, এটা তোমার ঢাকা বোর্ড 2017-তে আসছিল। এই ধরনের প্রশ্ন কিন্তু আরও আসে, গ নাম্বারে, ঘ নাম্বারে আসে, সোজা সোজা প্রশ্ন। তখন কীভাবে তুমি এটাকে ব্যাখ্যা করবা? আগে মৌলটা দেখো তুমি খুঁজে পাও কিনা। এন এর মান কত দিয়ে দিয়েছে? 4। তো এন এর মান যদি তুমি এই জায়গাটাতে বসায় দাও, তাহলে তোমার ইলেকট্রন বিন্যাসটা কী আসে? মৌলটা কী আসে? মৌলটি দাঁড়ায় কি দাঁড়ায় বলো তো? হ্যাঁ, মৌলটি দাঁড়ায় যে এন এর মান 4 থেকে 1 বাদ দিলে কত? 3s2, 3ds2, তারপরে 4 থেকে 1 বাদ দিলে 3p6, 3p6, তারপর কত? 4 থেকে 3d10, 3d0, তারপর কত? ns1, অর্থাৎ n এর মান কত? 4, 4s1। এইরকম কেন হলো? আচ্ছা, সামনেরগুলো যদি তুমি পূরণ করে দাও, সামনে আর কী কী থাকতে পারে? 1s2 আছে, 2s2 আছে, 2p6 আছে, এই জিনিসগুলো আছে। তাহলে সামনে আর কী কী আছে? যেহেতু 3-র আগে কত? 2 আর 1, তাহলে আছে তোমার 1s2, 2s2, 2p6। তুমি যদি এখন টোটাল হিসাব করো না, এটা কোন মৌল আসবে দেখো তো। টোটাল হিসাব করতে দেখি, 6 4 10, 12, 12 আর 6 18, আর কি 19, অর্থাৎ পটাশিয়াম 19, তাই তো? পটাশিয়াম 19, পটাশিয়াম 19-এর হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস এরকম মানে কথা আসলো, তুমি এটা পেলে। তার মানে এই মৌলটা হচ্ছে কি পটাশিয়াম। তাহলে পটাশিয়ামের কেন ইলেকট্রন হচ্ছে যে আগে 3d তে না যে 4s গেল? তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে যে একটা জিনিস চেক করব। কি চেক করবো বলো তো? ওই যে পড়ছিলাম না, যে আউফবাউ নীতি, আউফবাউ নীতিতে করব। কিসের? আউফবাউ নীতির কোন নিয়ম? যে n+l এর নিয়ম। n+n এর নিয়ম হচ্ছে যে অ্যাপ্লাই করবো। n+n এর নিয়ম অ্যাপ্লাই করলে কি হয় দেখো। 3d এর ক্ষেত্রে কত হয় দেখো তো? 3d এর ক্ষেত্রে যদি তুমি অ্যাপ্লাই করো, 3d এর ক্ষেত্রে হয় n+l মিল হয়, n এর জন্য হচ্ছে 3, আর d এর জন্য হচ্ছে কত পাই আমরা বলো? d এর জন্য l এর মান হচ্ছে 2, d এর মান হচ্ছে কত? 2। তাহলে 3 আর 2 কত হয়? 5 হয়। হ্যাঁ, আর 4s এর জন্য তুমি অ্যাপ্লাই করো। 4s এর জন্য n এর মান হচ্ছে 4, আর s এর জন্য হচ্ছে 0, তাহলে কত হলো? 4। একটা জিনিস দেখছো যে কার শক্তি বেশি? অবশ্যই যার 5 n+n এর মান অনুযায়ী যার বেশি সে বেশি শক্তিশালী, আর n+n এর মান অনুযায়ী যে কম সে কম শক্তিশালী। তো এই 3d আর 4s এর মধ্যে অবশ্যই কি 4s কম শক্তিশালী, 4s কি কম শক্তিশালী। তো যেহেতু 4s কম শক্তিশালী, সেহেতু হবে ইলেকট্রনটা যে 19 নাম্বার ইলেকট্রনটা 18 নাম্বার ইলেকট্রন পর্যন্ত কিন্তু এখানে তোমার ঠিকঠাকই থাকবে। হ্যাঁ,
হ্যাঁ 18 নাম্বার ইলেকট্রন পর্যন্ত কোনো ঝামেলা নেই, কিন্তু 19 নাম্বার ইলেকট্রনটা 3D-তে না যেয়ে কোথায় চলে যাবে, 4s1-এ চলে যাবে। ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী তুমি বলে দেখতে পারবে যে 4s1-এ চলে গেছে। হ্যাঁ, এই কারণে এটাই হচ্ছে তোমার প্রশ্নের উত্তর, যে কি K19 বা পটাশিয়াম 19-এর সর্বশেষ ইলেকট্রনটি 3D অরবিটালে না রেখে কত 4s অরবিটালে হচ্ছে যায়। এটাই হচ্ছে ব্যাখ্যা। তাহলে আমরা কি দিয়ে ব্যাখ্যা করব? আমরা হচ্ছে ওই n প্লাস হচ্ছে যে n+n এর নিয়ম দিয়ে এরকম করে ব্যাখ্যা করে দেবো। তোমার বইয়ে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, তুমি একটু সাজা টাজা লিখো, আমি বেসিক জিনিসটা বললাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এটাকে তুমি চাইলে আরেকটু প্রশ্নটাকে বড় করার জন্য তুমি এরকম করে দেখাইতে পারো, যে শেষের দিকে এসে দেখাইতে পারো যে পটাশিয়াম 19, ঠিক আছে, পটাশিয়াম 19-কে তুমি যদি ইয়ে করো, তাহলে এরকম করে দেখবা যে ইলেকট্রন বিন্যাস করো, Ne লেখা থাকবে। আচ্ছা, Ne কেন লেখা থাকবে আমি পরে বলতেছি। 3s2, এই যে এখান থেকে পুরোটা দিয়ে দিবা, 3s2 3p6 3d0 4s1 এরকম, তাই নাকি? নিয়ন মানে নিয়নের পারমাণবিক সংখ্যা কত বলো তো? 10, ঠিক আছে? এখানে নিয়ন দিয়ে বুঝাইছি প্রথম 10টা ইলেকট্রন এখানেই আছে। হ্যাঁ, এইভাবে তুমি চাইলেও ইলেকট্রন বিন্যাস স্কিপ করতে পারো আর কি। তুমি চাইলে 1s2 2s2 2p6 এটা লিখে দিলা, অথবা নিয়ন লিখে দিলা, ওই একই। তোমার বইয়ে দেখবে যে নিয়ন লেখা আছে, দেখে আবার বলে না যে এটা এরকম কেন লিখছে। তুমি এটা না লিখে যদি 1s2 2s2 2p6 লিখতে চাও তাহলে লিখতে পারো। এখন তুমি যদি বক্স পদ্ধতিতে আসো, বক্স পদ্ধতিতে যদি তুমি আঁকাও, তাহলে কী হবে? এই যে এস এর জন্য মনে করো তোমার এরকম হলো 2টা ইলেকট্রন, ঠিক আছে? পি এর জন্য কয়টা থাকবে? 3টা। হ্যাঁ, যে একটা এরকম 6টা ইলেকট্রন, একটা আরেকটা এরকম উল্টা উল্টি হয়ে থাকবে, বিপরীত স্পিনযুক্ত, ঠিক আছে? ডিতে থাকবে তোমার 5টা ঘর সম্পূর্ণ ফাঁকা, 1 2 3 4 5, আর 4s এ থাকবে একটা ইলেকট্রন পজিটিভ হয়ে বা নেগেটিভ হয়ে, যেভাবেই থাকে। তো এইভাবে থাকবে। তার মানে D3Dটা হচ্ছে কি সম্পূর্ণ ফাঁকা। কেন? কারণ হচ্ছে যে আব্বাউ নীতি অনুযায়ী আগে 4s এ ইলেকট্রন ঢুকবে, তারপরে 4s কমপ্লিট হবে, ঠিক আছে? তারপরে আবার 4p কমপ্লিট হবে, দেন হচ্ছে তোমার সরি 4s কমপ্লিট হওয়ার পর তারপরে হচ্ছে তোমার 3D-তে আসবে, ঠিক আছে? 4p না, 4s এর পর 3D-তে হচ্ছে ঢুকবে ইলেকট্রন। তো এই হচ্ছে কি আমার প্রশ্নের ব্যাখ্যা। আচ্ছা, এবার আমরা করব যে এখানকার প্রবলেমের মধ্যে লাস্ট প্রবলেম আর কি 2.27। এখানে কী বলছে দেখো, যে একটা উদ্দীপক দিয়ে দিছে, ঠিক আছে? উদ্দীপকটা কি? কিছু না, এটা হচ্ছে যে গ আর ঘ নাম্বার কোয়েশ্চেন। হ্যাঁ, একটা বোর্ডের, চট্টগ্রাম বোর্ড 2015 সালের। তো উদ্দীপক কি দিছে? যে জাস্ট সিম্পল একটা আর্গন মৌল দিছে, দিয়ে তারপর বলছে যে n-1d5, ঠিক আছে? আর্গন দিয়ে বলছে কি n-1d5, ঠিক আছে? এরকম দিছে। ওকে, ভালো কথা। তো তার মানে ওইখান থেকে আমাকে কি করতে হবে? আগে মৌলটা খুঁজে বের করতে হবে, যে এটা কোন মৌলের ইলেকট্রন বিন্যাস, যে আর্গন n-1d5, ওটা আমি বের করবো, সেটা পরের হিসাব। এখন প্রশ্নগুলো দেখো। প্রশ্নগুলো বলছে যে উদ্দীপকের ডি উপশক্তি স্তরে থাকা সব ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান সমান, মান একই। মানে ডি উপশক্তি স্তর, ডি যে 5টা যে ইলেকট্রন আছে ডিতে, n-1d5 যে 5টা ইলেকট্রন আছে, তাদের সবারই স্পিন কোয়ান্টাম সংখ্যা একই, এটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে, প্রথম কথা। তারপর খ নাম্বারে কি বলছে? যে প্রদত্ত ইলেকট্রন বিন্যাসটি একটি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস, একটা ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে কি আমাকে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, আমি আগে খ নাম্বারটা করবো, তারপরে ক নাম্বারটা করবো, ঠিক আছে? তো ক নাম্বারটার জন্য স্পেস কম রাখি, আর খ নাম্বারটার জন্য স্পেস একটু বেশি নিই। ওকে, নিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার খ নং। তো আমাকে সুন্দর করে বলে দিয়েছে যে আমাকে দেখাইতে হবে যে প্রদত্ত ইলেকট্রন বিন্যাস, উপরে যে ইলেকট্রন বিন্যাসটা আছে সেটা হচ্ছে কিসের? যে একটা ক্যাটায়নের। ক্যাটায়ন আসলে কাকে বলে বলো তো? ক্যাটায়ন হচ্ছে কি? যখন কোনো মৌল ইলেকট্রন দান করে পজিটিভ চার্জ হয়। হ্যাঁ, মৌল কি করে? মৌল ইলেকট্রন, এমনি লিখতেছি আর কি, দান করে পজিটিভ হবে। যেমন এক্সাম্পল হিসাবে লিখতে পারো যে সোডিয়াম একটা মৌল, হ্যাঁ, একটা ইলেকট্রন দান করে। সোডিয়ামের কয়টা ইলেকট্রন থাকে? 11টা। 11টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন দান করলে কি হবে? যে Na+, তাহলে Na+ হলে এখানে ক্যাটায়ন। তো এইরকম। তো ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস, তাহলে প্রদত্ত ইলেকট্রন বিন্যাসটা একটা ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস, সেটা আমাকে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে, সোজা কথা। এখন দেখো, আগে আমরা মৌলটা খুঁজে বের করার চেষ্টা করি, মৌলটা কি হবে।
আচ্ছা, তুমি আউফবাউয়ের যে ইলেকট্রন বিন্যাসটা ছিল, ঠিক আছে, আউফবাউয়ের যে নীতিটা ছিল, আউফবাউ নীতি অনুযায়ী কী হয় বলো তো? আউফবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা এরকম হয় না যে প্রথমে আসে কি 1s, তারপরে কত 2s, তারপরে কত 2s 2p, তারপর হচ্ছে 3s 3p, তারপর আসে কত 4s, তারপর আসে কত 3d 4s, তাহলে 4s এর পর কত আসে 3d, তারপর 3d এর পরে মনে করো আসে হচ্ছে যে তোমার 4p, ঠিক আছে, 4p, তারপর 5s, এরকম করে চলতে থাকে। তার মানে এই নিয়মের বাইরে কিন্তু ইলেকট্রন বিন্যাস হচ্ছে হবে না, ব্যতিক্রম ছাড়া, দু একটা ব্যতিক্রম ছাড়া, কপার আর ক্রোমিয়াম ছাড়া। তো এই নিয়মের মধ্যেই সবার ইলেকট্রন বিন্যাস হয়। এখন ধরো তোমার কাছে কোনো একটা মৌল, আমি সাপোজ কথার কথা ধরতেছি যে কোনো একটা মৌল, সেটা হচ্ছে কি মৌল, ধরো হচ্ছে যে আমি কার ইলেকট্রন বিন্যাস করব, ধরো যে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করতেছি, ঠিক আছে, ম্যাঙ্গানিজের ইলেকট্রন কত বলতো 25। তাহলে এই ক্রম অনুযায়ী আমি যদি ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করি তাহলে হয় কত, যে 1s2 2s2 2p 6, 10টা ইলেকট্রন গেছে, 3s2 3p 6, 18টা ইলেকট্রন গেছে। তারপরে কত, তারপরে ইলেকট্রন কোথায় ঢুকবে, যে 3p6 এর পরে 4s, তাহলে 4s2, তারপরে কত, তাহলে 20টা ইলেকট্রন গেছে, তাহলে 3d5, ঠিক আছে, 3d5। তাহলে এটা হচ্ছে কি ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস। তাহলে আমি কি পরীক্ষার খাতায় ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস এরকম করে লিখবো? কখনোই এরকম করে লিখবো না, ঠিক আছে, কখনোই হচ্ছে কি এরকম করে লিখবো না, এরকম করে দেওয়া আছে যেরকম করে আমি লিখলাম। তাহলে কীভাবে লিখি আমরা পরীক্ষার খাতায়? একটু সাজায় লিখি, তাই না? কীভাবে সাজায় লিখি, যে ধরো যে ম্যাঙ্গানিজ 25-এর ইলেকট্রন বিন্যাস আমি লিখলাম এরকম, যে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে যে ডিটা যদিও পরে লেখার সময় আছে যে আমি 3টা আগে লিখবো, অর্থাৎ 3d5 আর কত 4s2, এরকম করে লিখি। দুইটাই একই, জাস্ট জিনিসটাকে সাজাইভাবে লিখতে হয়। কেন আসলে এরকম করে লেখার তো একটা কারণ আছে, তো এই কারণটা তুমি এখন জানবা। প্রথমে প্রথম কক্ষপথ, তারপর দ্বিতীয় কক্ষপথ, তারপর কি তৃতীয় কক্ষপথ, তারপর হচ্ছে 4 নম্বর কক্ষপথ। কারণ ইলেকট্রন যখন বিন্যস্ত হয়, ইলেকট্রন যখন কক্ষপথে ঢোকে, তখন হচ্ছে যে এই অরবিটালের শক্তি মানে আউফবাউ নিয়ম অনুযায়ী ঢোকে, এই নিয়মটা অনুযায়ী ঢোকে। তো এই কারণে আগে 4s-এ ঢোকে, তারপর 3d-তে ঢোকে। কিন্তু ইলেকট্রন যখন কোনো কারণে বের হয়ে যায়, যখন এই যে যখন আয়ন মনে করে তৈরি হয়, ইলেকট্রন যখন বের হয়ে যায়, তখন কি তোমার হিসেবে তো কি শেষে যে থাকে তার বের হয়ে যাওয়ার কথা, 3d5 থেকে আগে বের হয়ে যাওয়ার কথা না, কখনোই 3d5 থেকে ইলেকট্রন বের হয় না। ইলেকট্রন সবসময় মনে রাখবে, এই কথাটা স্টার মার্ক দিয়ে মনে রাখো, যে ইলেকট্রন বের হবে সবসময় কি শেষ যে যোজ্যতা স্তর আছে, শেষ যে স্তর আছে, অর্থাৎ 4 এখানে সব থেকে বড় কে 4, তাহলে 4 থেকে ইলেকট্রন সবার আগে বের হবে, ঠিক আছে। ইলেকট্রন ঢোকার সময় আগে যদিও 4s-এ ঢোকে, 3d-তে পরে ঢোকে, কিন্তু ইলেকট্রন বের হওয়ার সময় কি কোথা থেকে আগে থেকে বের হয়ে যাবে, এই 4s থেকে আগে বের হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে যে গিয়ে ব্যাপার। তো এখন আসো, আমি এতক্ষণ থেকে যা বুঝাইলাম এগুলো হচ্ছে এক্সেস জিনিসপত্র বুঝালাম। এখন মেইন প্রশ্নের মধ্যে আসি, যে এটা আসলে কোন মৌলের হচ্ছে যে তোমার কি নির্দেশ করছে সেটা আগে দেখো। তাহলে দেখো আর্গন, তারপর হচ্ছে কি যে তোমার হচ্ছে An-1d5, তাহলে এটাকে তুমি একটু লেখার চেষ্টা করো। আর্গনের কত 18, তাহলে আর্গনেরটাকে যদি তুমি লেখো এরকম করে, যে 1s2 2s2 2p6 3s2 3p6, এইখান থেকে আর্গনের হয়ে গেছে, ঠিক আছে, এখান থেকে আর্গন হয়ে গেছে। তারপরে কত দেখো 3p6, তারপর হচ্ছে কত, যে ইলেকট্রন ঢোকার কথা হচ্ছে 4s0, কত 4s, তারপর কত 4s আসার কথা, তাহলে 4s কত 0 না হয়ে হচ্ছে কত, যে এখানে কত আছে N-1d5, অর্থাৎ 3d5, ঠিক আছে। এইরকম হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসটা, ঠিক আছে, মানে উদ্দীপক অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা সাজালে হয় এইরকম, যে এখানের এটুকু অংশ কিন্তু আর্গনের, ঠিক আছে, প্রথমে এতটুকু অংশ কার আর্গনের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, হ্যাঁ। কিন্তু আর্গনের পরে দেওয়া আছে কত N-1d5, ঠিক আছে। তাহলে NS0, ঠিক আছে, এটা হচ্ছে এন এর মান হচ্ছে 4, হ্যাঁ। 4 থেকে যদি 1 বাদ দাও তাহলে কত 3d5, তার মানে এটা হচ্ছে তোমার কি যে N-1d5 লিখছে না, কারণ হচ্ছে এটা 3d5। আর এখান থেকে 4s থেকে 0 মানে কি, এখানকার দুইটা ইলেকট্রন কি হয়ে গেছে, বের হয়ে গেছে, ঠিক আছে, এখানকার দুইটা ইলেকট্রন কি হয়ে গেছে, বের হয়ে গেছে।
ঠিক আছে? তার মানে তুমি এটা কি বুঝতেছো, এটা কার কোন কোন হচ্ছে যে মৌলের পারমাণবিক সংখ্যা বলো তো? এটা ম্যাঙ্গানিজের Mn2+, এটা কার? Mn2+, এর। কারণ ম্যাঙ্গানিজ তার 4s থেকে দুইটা ইলেকট্রন কি করে দিয়েছে? দুইটা ইলেকট্রন বের করে দিয়েছে। ইলেকট্রন কি করে দিয়েছে? বের করে দিয়েছে। ম্যাঙ্গানিজ কি করছে? দুইটা ইলেকট্রন বের করে দিয়েছে। এই কারণে কিন্তু জিনিসটা দেখতে এইরকম হয়েছে, যে এই কারণে জিনিসটা দেখতে হয়েছে যে এইরকম, যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 আর কত 4s0। জিনিসটা লিখলে হয়তো এইরকম, জিনিসটা ছিল এইরকম। হ্যাঁ, জিনিসটা ছিল এরকম যে শেষ কক্ষপথ থেকে। তার মানে আমি এই কারণে আগে থেকে চালাকি করে ম্যাঙ্গানিজেরই ইলেকট্রন বিন্যাস নিয়েছি। দেখো ম্যাঙ্গানিজের যদি তুমি এটা বের করে দাও, এস থেকে দুইটা ইলেকট্রন বের করে দাও, তাহলে কিন্তু এই যে সামনের দিকে 3p6 পর্যন্ত আর্গন, 3d5 মানে কি ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস। তাহলে এটা কার ইলেকট্রন বিন্যাস? ম্যাঙ্গানিজ 2+ আয়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে এবার বুঝতে পারছো যে আমি কেন এই জিনিসটা এইভাবে দেখাইলাম। হ্যাঁ, যে তাহলে আমি এতটুকু থেকে কি বুঝলাম, যে এই যে Ar(n-1) d5 যে আছে, এটা হচ্ছে যে ম্যাঙ্গানিজ 2+ আয়নের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এটা হচ্ছে কার ইলেকট্রন বিন্যাস? ম্যাঙ্গানিজ 2+ আয়নের ইলেকট্রন বিন্যাস। একদম সোজা কথা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমি কি বললাম? এটাকে ম্যাঙ্গানিজ 2+ ইলেকট্রন আয়নের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, হইলো। এখান থেকে আমি মানলাম যে ম্যাঙ্গানিজ 2+ আয়নের ইলেকট্রন বিন্যাস। কিন্তু আমার কি এখানে কোনো আর্গনের এখানে কোনো চার্জ হাবি জাবি দেখাই দিয়েছে? আমি তো এখানে 2+ চার্জ সুন্দর করে বলে দিলাম যেটা ম্যাঙ্গানিজের। দেখাই দিয়েছে? না, দেখাই দেয়নি। তার মানে এটা আরও অন্য কোনো ক্যাটায়নেরও ইলেকট্রন বিন্যাস হতে পারে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো যে তুমি ইলেকট্রন বিন্যাস করতেছো কার? ধরো যে তুমি ইলেকট্রন বিন্যাস করতেছো হচ্ছে আয়রনের। ঠিক আছে, কার ইলেকট্রন বিন্যাস করতেছো? আয়রনের কত? 26। তার 26-এর যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, তোমার ইলেকট্রন বিন্যাসটা হবে কীরকম? 1s2 2s2 2p6 3s2 3p6। হ্যাঁ, তারপর কত? 4s2 একটু ফাঁকা করে লিখলাম 4s2। তারপর আগে 4s2-তে যাবে, তারপর তুমি শেষের দিকে এসে লিখবে কত? 3d6। এটা হচ্ছে কত? আয়রনের। ঠিক আছে, এটা হচ্ছে কত? আয়রনের ইলেকট্রন বিন্যাস লিখছি। এখন আমি যদি এটাকে এরকম মনে করি, আমি যদি ধরো যে এরকম মনে করি যে আয়রন Fe3+, এর আচ্ছা যে ইলেকট্রন বিন্যাস কত? এটা তো কত? আয়রন 26, তাই না? আচ্ছা, Fe3+, তার মানে কয়টা ইলেকট্রন দান করছে? Fe3+ মানে 3টা ইলেকট্রন হচ্ছে যে সে দান করছে। ঠিক আছে, কয়টা ইলেকট্রন দান করছে? Fe3+ মানে 3টা ইলেকট্রন দান করছে। তো কোথা থেকে 3টা ইলেকট্রন যাবে? দেখো, শেষ কক্ষপথ থেকে যাবে। সবার প্রথমে যাবে এই যে 4s-এর 2টা ইলেকট্রন এখান থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে কয়টা বের হয়ে যাবে? 2টা। আর এইখান থেকে বের হয়ে যাবে একটা। আগে 4s-এর 2টা বের হয়ে যায়, এখানের থেকে 2টা বের হয়ে যায়, এখান থেকে একটা। তাহলে কত হলো? 4s0 আর 3d5। এবারও দেখো এরকম হয়ে গেল যে সামনে এখান থেকে তো তোমার আর্গন, এখান থেকে হচ্ছে কি আর্গন। আর এখানে কত হলো? যে এই যে 0, যে NS0 n-1 d5। ঠিক আছে, দেখো এটা হচ্ছে তোমার ওই উপরের NS0টা তোমার যদিও এখানে লেখে নেই, কিন্তু কত? n-1 d5, অর্থাৎ উপরের ওইটা হলো। তার মানে এটা আয়রন 3+-এরও কি হতে পারে? ক্যাটায়ন হতে পারে। আরও একটা জিনিসের ক্যাটায়ন হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আরও একটা জিনিসের ক্যাটায়ন হতে পারে। কার ক্যাটায়ন হতে পারে একটু চিন্তা করো। ধরো হচ্ছে কোবাল্টের তুমি হচ্ছে যে ইলেকট্রন বের করতেছো। কোবাল্টের কথা হয় বলো তো? কোবাল্ট হচ্ছে সম্ভবত হচ্ছে যে 27। তাহলে কোবাল্টের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে হয় 1s2 2s2 2p6 3s2 3p6 এই পর্যন্ত আর্গন। ঠিক আছে, তারপর হচ্ছে কত? যে 4s2। তাহলে 4s2, তাহলে 18 আর দিয়ে কত? 20টা। তাহলে আরও কয়টা লাগে? 7টা ইলেকট্রন। হ্যাঁ, 7টা ইলেকট্রন। না 18 দিয়ে 20। হ্যাঁ, তাহলে হচ্ছে কত? ইয়েতে থাকে 3D-তে থাকে। 3D যদিও পরে লেখার কথা, তো এটাকে আমি শিফট করে মনে করে সামনে লিখতেছি ওই পরীক্ষার খাতা লেখার জন্য। হচ্ছে 3d7। আচ্ছা, এবার আমি কিসের আয়নের কথা চিন্তা করবো? যে কোবাল্ট হচ্ছে যে 4+। কোবাল্ট কত? 4+। মানে কি? কোবাল্ট থেকে কয়টা ইলেকট্রন বের হয়ে গেছে? 4টা ইলেকট্রন বের হয়ে গেছে। তো এতটুকু অংশ তো আর্গন, হচ্ছে আর্গন। তো কোবাল্টের যে 4টা ইলেকট্রন বের হয়ে যাবে, কোথা থেকে যাবে বলো তো? যে এইখান থেকে যাবে 2টা।
এইচ থেকে মনে করো সবার এখান থেকে আগে 2টা ইলেকট্রন বের হয়ে যাবে, শেষ কক্ষপথ, তাই 2টা ইলেকট্রন বের হয়ে যাবে। আর কোথা থেকে বের হবে? এইখানকার এখান থেকে মনে করো ওই যে 3d7 যে তুমি লিখছো এইখান থেকে মনে করো 2টা বের হবে, তাই তো? এখান থেকে 2টা বের হবে। তো এইখান থেকে 2টা যদি বের হয়, ঠিক আছে, এইখান থেকে 2টা বের হয়, তাহলে 2টা মনে করো আরও 2টা বের হয়ে গেল। তাহলে এখানে আলটিমেটলি থাকে কয়টা? 5টা থাকে, 3d 5টা থাকে। তার মানে এখানেও তোমার ব্যাপার ওই আবার আগের মতোই হয়ে গেল, যে n-1 d কত, n-1 d5 আর হচ্ছে কত ns0, অর্থাৎ 4s0, এটা হচ্ছে তখন তোমার এটা 0 হয়ে যাবে, 4s0 আর 3d5। তার মানে তুমি কয়টা জিনিস পাইলা, যে Fe2+ এর ক্ষেত্রে অর্থাৎ Mn2+ এর ক্ষেত্রেও এটা সম্ভব, ঠিক আছে, Mn2+ এর ক্ষেত্রেও সম্ভব, Fe3+ এর ক্ষেত্রেও এটা সম্ভব, আর হচ্ছে যে তোমার কোবাল্ট 4+ এর সম্ভব। তাহলে 3টাই তোমার উত্তর হবে, ঠিক আছে। তো তোমার যে প্রশ্ন করছে যে প্রদত্ত ইলেকট্রন বিন্যাসটি একটি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো, তো হ্যাঁ, কোন 3টা ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস হবে? ম্যাঙ্গানিজ 2+ হইতে পারে সেই ক্যাটায়ন, আয়রন 3+ হইতে পারে তোমার সেই ক্যাটায়ন, অথবা কোবাল্ট 4+ হইতে পারে কি তোমার সেই ক্যাটায়ন। এই হচ্ছে তোমার প্রশ্নের উত্তর। তো তুমি প্রশ্নের উত্তরটা এইভাবেই লিখবা, জাস্ট একটু তোমার মতো করে সাজায় মাজায় আর কি লিখে দিবা, ঠিক আছে, তোমার বইয়ে দেওয়া আছে। এবার আসো গ নাম্বারে আসলে কি বলছিল, গ নাম্বারে কি বলছিল, ক নাম্বার। আচ্ছা দেখো, খ নাম্বার থেকে তুমি এতটুকু বুঝতে পারছো, যে ধরে নিলাম যে ওইটা তোমার ম্যাঙ্গানিজ 2+ এর ইলেকট্রন বিন্যাস ছিল, Mn2+। তো Mn2+ এর ইলেকট্রন কি, যে আর্গন তোমার সামনের দিকে আছে, তারপর কত, যে 3d5 4s0, তো 4s0 মনে করো না, এই যে 3d5 এইখান n-1 d5 অর্থাৎ 3d5 4s0 অর্থাৎ এইটা Mn2+ এর ইলেকট্রন বিন্যাস মনে করে এখন ছিল। এখন প্রশ্নটা কি করছে দেখো, যে উদ্দীপকের ডি উপশক্তি স্তরে থাকা, উদ্দীপকের ডি উপশক্তি স্তর, এই যে ডি উপশক্তি স্তর হচ্ছে আমার এটা, ডি উপশক্তি স্তরে থাকা সব ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই, এটা তোমাকে ব্যাখ্যা বলতে বলছে, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই। তো এটা কি তোমাকে অবশ্যই কোয়ান্টাম সংখ্যা দিয়ে ব্যাখ্যা করতে হবে। তো কোয়ান্টাম সংখ্যা দিয়ে তাহলে আমি কীভাবে ব্যাখ্যা করবো? তাহলে যে 3d5 এই 5টার জন্য শুধু আমি কোয়ান্টাম সংখ্যা দেখাবো। এখানে আছে 18টা, আর এখানে কয়টা আছে? 5টা। 18 + 5 কত হয়? 18 + 5 হচ্ছে 23, তাই তো? এই 5টা ইলেকট্রনের জন্য আমি কোয়ান্টাম সংখ্যা দেখাবো। তো আমি কীভাবে দেখাবো, যে দেখো এরকম করে প্রথমে নিয়ে নিই, ঠিক আছে, এটা হচ্ছে আমার এল এর মানের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে আমার কিসের মানের জন্য? এম এর মানের জন্য, আর এটা হচ্ছে আমার কিসের জন্য? স্পিন কোয়ান্টাম সংখ্যা, হ্যাঁ, এবং এটাকে আমি স্পিন কোয়ান্টাম সংখ্যা 2টা ভাগে ভাগ করলাম, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এটাকে আমি 5টা ছক দেবো, কয়টা? 1টা 2টা 3টা 4টা, আর একটা ছক আমি এক্সট্রা করে আঁকা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরকম কেন করলাম? কারণ আছে, দেখো এটা কত? 3d5, তাহলে এন এর মান তো তোমার হচ্ছে যে এখানে 3, তুমি চাইলে এন এর মানও মনে করো এখানে দিতে পারো, ঠিক আছে। এন এর মান হচ্ছে কি তুমি দিতে পারো, যে এন এর মান হচ্ছে তোমার কত? এন এর মান হচ্ছে 3, বোঝা যাচ্ছে যে 3। আচ্ছা, এন এর মান 3 হলে এল এর মান কত হতে পারে? 0 সহ n-1, অর্থাৎ 0, 1, 2 এর মধ্যে যে কোনো একটা হতে পারে। তো এটা 0, 1, 2, ঠিক আছে, কে হতে পারে? এল এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। তো কোন মানটা হবে? এখানে 2 মানটা হবে, কারণ এটা হচ্ছে 3d, তো ডি এর জন্য সবসময় 2 হয়, তার মানে এই মানটা তোমাকে কত নিতে হবে? 2। এল এর জন্য মানটা কত আসবে? অবশ্যই 2। আচ্ছা, এল এর মান 2 হলে এম এর মান কত হয় বলো তো? +0 সহ +-l, 0 সহ +-l, তার মানে 0 তো তোমার থাকবে, উপরের দিকে থাকবে হচ্ছে যে -1 -2 +1 +2, এম এর মান হয় 0 সহ +-1 আগে থেকে যাবে, তাহলে এম এর তোমার এই কটা মান আসবে। ওকে, এবার আছে ইলেকট্রনের কথা চিন্তা করো। ইলেকট্রন কী হবে বলো তো? ইলেকট্রন ডিতে তোমার কী থাকে বলো তো? যে 3d5 যে তুমি এরকম করে লিখছো, তাই না? ডি এর ক্ষেত্রে এরকম কীভাবে হবে? যে 5টা ঘর হবে 3d5, তো ডি এর ক্ষেত্রে কয়টা ঘর হবে? 1টা 2টা 3টা 4টা 5টা। তো 5টাতে 5টা ইলেকট্রন কীভাবে থাকে? তুমি হচ্ছে যে হুন্ডের নিয়ম অনুযায়ী খুব ভালো করে জানো 5টা ইলেকট্রন থাকে। প্রথমে এখানে একটা ঢুকে, একটা ঢুকে, একটা ঢুকে, একটা ঢুকে, একটা ঢুকে, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ বিজোড় অবস্থায় থাকে। এই কারণে যেহেতু 5টা ইলেকট্রন আছে, সর্বোচ্চ পরিমাণ বিজোড় অবস্থায় থাকে, তার মানে এই যে তোমার স্পিন কোয়ান্টাম সংখ্যার মান আছে, হয় সবগুলোয় +½ হবে, নাহলে কি সবগুলোয় -½ হবে, ঠিক আছে। সবগুলোয় কি +½ হবে, নাহলে কি সবগুলোয় -½ হবে।
এই কারণে হচ্ছে যে এগুলো দেখবে যে সবগুলোয় প্লাস হাফ দেওয়া, প্লাস হাফও দিতে পারো, সব মাইনাস হাফও দিতে পারো, তোমার কোনো ইচ্ছা, কোনো সমস্যা নেই। প্লাস হাফ, সবগুলো ইলেকট্রনের স্পিন কত হবে? প্লাস হাফ। কেন? হুন্ডের নিয়ম থেকে প্লাস হাফ প্লাস 1/2। এবং দিক হবে কি? সব একই দিকে, উপরের দিকে মনে করো তুমি দেখাই দেবে, এটা না দেখাইলেও চলবে, বাট দেখা দিচ্ছি, একই দিকে বোঝাচ্ছি। তো এই শর্টটা দেওয়ার পর তুমি বলবা যে হ্যাঁ, যে এইখানে যে তোমার D5 আছে, সেই D5-এর হচ্ছে যে তোমার ইলেকট্রনগুলো কি একই দিকে মনে করো তোমার আছে। এই হচ্ছে তোমার প্রশ্নের ব্যাখ্যা। তো এই ব্যাখ্যাটাই হচ্ছে তোমার বই সুন্দর করে দেওয়া আছে, তুমি হচ্ছে যে এগুলো সাজা লিখবে। এবং তুমি তো জানো যে এখানে ডি এর কয়টা অরবিটাল পাইছো? 5টা অরবিটাল পাইছো। এবং ডি এর 5টা অরবিটাল তাহলে কী হবে? একটা হবে তোমার কত? যে DXY, আরেকটা কথা হবে যে DYZ, তারপর আরেকটা কথা হবে DZX, তারপর একটা হবে DX স্কোয়ার Y স্কোয়ার। হ্যাঁ, আর আরেকটা হবে কত? যে আরেকটা হবে হচ্ছে যে DZ স্কোয়ার। এই যে পাঁচটা মানের জন্য 5টা আলাদা আলাদা ডি এরিয়া হবে। এগুলো তো আগেই তুমি জেনে আসছো, তোমাকে জানাই আসছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের মোটামুটি সমস্যাগুলো শেষ, ঠিক আছে? এখন আমরা এর নেক্সট ক্লাসে কী হবে? এর নেক্সট ক্লাসে হচ্ছে যে তড়িৎ চুম্বকীয় যে বর্ণালী আছে, আমাদের টপিক হচ্ছে 2.5। তাহলে আজকে থেকে আমাদের 2.4 পর্যন্ত 4টা আমরা বড় বড় টপিক শেষ করে ফেলছি। এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে কত? 2.5। তো আমরা 2.5 সম্পর্কে আর কি জানবো, ঠিক আছে? ওকে।